সোফায় বসে কফি খাচ্ছি আর টিভি দেখতেছিলাম। হঠাৎ ভাবি হাসপাতাল থেকে বাসায় আসলো। আসলে ভাবি একজন ডাক্তার। আমি ভাবির দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললাম, কারণ ভাবির পেটের উপর কাপড় ছিল না। আমি প্রায় সময় দেখি ভাবি আমার সামনে দিয়ে এভাবে হাঁটে। তাকে কিছু বলতে পারি না, কারণ তিনি আমার থেকে বড়। আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। এবার পরিচয় দেই, আমি স্বাধীন। কিছুদিন আগে পড়ালেখা শেষ করেছি। আমাদের নিজের ব্যবসা আছে। বাবা অফিস দেখাশোনা করে, আমি আম্মু বাসায় থাকি। আরো কিছুদিন পর অফিস দেখাশোনা করব। আমার বড় ভাই বিয়ে করছে, কিন্তু সে এখন বেঁচে নেই। আমার বড় ভাই একটা রোড দুর্ঘটনায় মারা যায়। আজ 1 বছর হলো। আগে ভাইয়া বাবার সাথে অফিস দেখাশোনা করত, এখন বাবা একাই দেখাশোনা করে। তাই আমি ভাবছি বাবাকে আর অফিসে যেতে দিব না, আমি নিজে অফিস দেখাশোনা করব। এবার আসি ভাবির কথায়। ভাইয়া মারা যাওয়ার পর ভাবির মা বাবা তাকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ভাবি আমাদেরকে ছেড়ে যাবে না। ভাবি ঢাকার বড় একটা হাসপাতালের ডাক্তার। রাতে সবাই মিলে খাবার খেতে লাগলাম, তখন আব্বু বলল, তা আব্বু কবে থেকে অফিস দেখাশোনা করবে? আব্বু, আম্মু ঠিক বলেছে। আমি আরো কিছুদিন পর অফিস দেখাশোনা করব, তারপর তোমাকে ছুটি দিয়ে দিব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। ভাবি, তুমি আমার রুমে কিছু বলবে নাকি? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা ভাবি? তুমি কালকে একটু হাসপাতালে যেতে পারবে? কেন ভাবি? আসলে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার বখাটে ছেলেগুলো আমাকে দেখে বাজে কথা বলে। তুমি তো গাড়ি নিয়ে হাসপাতালে যাও, তাহলে ওরা তোমাকে খারাপ কথা বলবে কিভাবে? তারা আমার গাড়ি দাঁড় করিয়ে কথাগুলো বলে। তুমি কিছু বলতে পারো না? আমি কি বলবো, তারা রাস্তার বখাটে ছেলে, যদি কিছু করে বসে আমার, তাই কিছু বলতে পারি না। ঠিক আছে, কালকে তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাব। ওকে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি রুমে গেলাম। ভাবি চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। ও, আপনাদের তো ভাবির নামটা বলতে ভুলে গেছি। ভাবির নাম নাদিয়া। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভাবি আর আমি গাড়ি নিয়ে হাসপাতালে যেতে লাগলাম। হঠাৎ রাস্তার মাঝে কিছু ছেলে দাঁড়িয়ে গেছে। আমি ভাবিকে গাড়িতে বসিয়ে তাদের সামনে গেলাম। কি হয়েছে এখানে? তোকে বলবো কেন, আমরা তো গাড়ির ভিতরে পাখিটাকে দেখতে আসলাম। ও, তার মানে তোরা প্রতিদিন ওনাকে ডিস্টার্ব করিস? করলে তোর কোনো সমস্যা? তাহলে আজকে দেখি তোরা আমার সামনে ওনাকে টাচ করে দেখা। টাচ করলে তুই কি করবি? আগে করে দেখ, তারপর আমি কি করি তোরা সবাই দেখবি। ওই জীবন গাড়ির ভিতর থেকে পাখিটাকে বের করে নিয়ে আইতো, দেখি ও আমাদের কি করতে পারে। আর যদি কখনো শুনি তোরা ওনাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে খারাপ কথা বলছিস, তখন তোদের উপরে পাঠিয়ে দিব। কথাটা মনে রাখিস। পরে সবগুলো আমার পা ধরে ক্ষমা চেয়ে চলে গেছে। তারা আর জীবনে এমন কাজ করবে না। তারপর আমি গাড়িতে গিয়ে বসলাম। হঠাৎ ভাবি বলল, কি ব্যাপার সাথী, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। হয়তো তারা ছুরি দিয়ে কেটে দিছে। তোমাকে কে বলেছে তাদের সাথে মারামারি করতে? তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? আমাকে ছাড়া কি নিয়ে বাঁচবেন মানে? মানে তোমাকে ছাড়া আব্বু আম্মু কি নিয়ে বাঁচবে, তাই বলছি। আমি মনে হয় অন্যটা শুনেছি। তুমি এমনিই বেশি শুনো। কথা না বলে বসে থাকো, হাসপাতালে যাওয়ার পর হাতে ব্যান্ডেজ করে দেব। কিছুক্ষণ পর হাসপাতালে চলে আসলাম। এখন আর ভাবি বলবো না, নাম ধরে বলবো। নাদিয়া আর আমি হাসপাতালে ঢুকে নাদিয়ার কেবিনে চলে গেলাম। তারপর ভাবি আমার হাতে ব্যান্ডেজ করে দিল। ভাবির সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরো 5 দিন চলে গেছে। আজকে থেকে অফিসে যাব, আর এখন থেকে নাদিয়াকে অফিসে যাওয়ার সময় হাসপাতালে দিয়ে অফিসে যেতে হবে। এটা আব্বু আম্মুর আদেশ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গেলাম। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো এলিয়েন নাকি? আমাকে দেখার কি আছে? কি ব্যাপার, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোকে তো আজকে চেনা যাচ্ছে না, তোকে আজকে রাজপুত্রের মতো লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? ও কি তোমার একা ছেলে? ও আমাদের ছেলে। বস বাবা, নাস্তা কর। ভাবি কোথায়? নাদিয়া রেডি হয়ে আসছে, তুই নাস্তা কর। না, ভাবি আসলে সবাই একসাথে করব। কিছুক্ষণ পর নাদিয়া এসে বলল, আমি রেডি। আমি ভাবির দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। ভাবিকে দেখতে আজকে পরীর মতো লাগছে। ভাবি আজকে শাড়ি পরেছে। হঠাৎ ভাবি বলল, কি ব্যাপার সাথী, এভাবে তাকিয়ে কি দেখো? ভাবি, আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। কোথাও যাবে নাকি? আবার দেখি শাড়ি পরেছো। না,
কোথাও না গেলে কি শাড়ি পরা যায় না? আমি তা বলি নাই। ওর সাথে বকিস না তো নাদিয়া, বস নাস্তা কর। জি আম্মু। নাদিয়া মা, তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু এখন বলবো না, কি কথা বাবা? রাতে বলবো। ঠিক আছে বাবা। তারপর নাস্তা করে বাহিরে এসে গাড়ি নিয়ে নাদিয়াকে হাসপাতালে নিয়ে যেতে লাগলাম। তখন ভাবি বলল, আচ্ছা স্বাধীন, তোমার কেমন মেয়ে পছন্দ? হঠাৎ এ কথা বলছো কেন ভাবি? না, এমনি জিজ্ঞেস করলাম। বলো না, কেমন মেয়ে পছন্দ? আমি এমন একটা মেয়েকে পছন্দ করব যে সব সময় আমার বাবা মাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, সবার সাথে মিলেমিশে চলবে, আমার অনেক কেয়ার করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, নিজেকে সবসময় পর্দার আড়ালে রাখবে। এমন মেয়েকে আমি বিয়ে করব। তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? আমি জীবনে প্রতিজ্ঞা করেছি, ভালোবাসলে বিয়ের পর বউকে ভালোবাসবো, বিয়ের আগে কাউকে ভালোবাসবো না। আচ্ছা স্বাধীন, আমাকে তোমার কেমন লাগে? এটা আবার কেমন কথা? তোমাকে তো নিজের ভাবির মতো লাগে এবং আমি তোমাকে নিজের বড় বোনের মতো জানি। ও, নাদিয়া মনে হয় আমার থেকে এমন কথা আশা করে নাই। যাক, কথা বলতে বলতে ভাবির হাসপাতালে চলে আসলাম। ভাবিকে নামাই দিয়ে আমি অফিসে চলে আসলাম। অফিসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমি আমার কেবিনে চলে গেলাম। তারপর কিছু ফাইল দেখতে লাগলাম। বিকালে অফিস শেষ করে হাসপাতালে চলে আসলাম। এসে সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। দেখি ভাবি একটা ছেলের সাথে এসে এসে কথা বলছে। আমার কেমন যেন খারাপ লাগছে। আমার কাছে এমন লাগছে কেন? উনি যার তার সাথে কথা বলুক, তাতে আমার কি? উনি একজন ডাক্তার, সবার সাথে কথা বলতে পারে। আমার গাড়ি দেখে ভাবি ছেলেটাকে বিদায় দিয়ে গাড়িতে এসে বসলো। তারপর ভাবিকে নিয়ে বাসায় যেতে লাগলাম। আজকে প্রথম দিন অফিস কেমন লাগছে? ভালোই, সবাই আমাকে কি সুন্দর করে আপন করে নিছে। ও, আচ্ছা ভাবি, ছেলেটা কে ছিল? তুমি কোন ছেলের কথা বলছো? হাসপাতালের সামনে দাঁড়িয়ে কথা বলছিলে। ও, তুমি ওই ছেলের কথা বলছো? ওর মা অসুস্থ, আজকে তার মায়ের অপারেশন আমি করেছি। তখন সে ছেলেটা বলল তার মা বাঁচবে কিনা, যত টাকা লাগে সে দেবে তার মাকে বাঁচিয়ে তোলার জন্য। ও, তুমি কি বলছো? আমি বলছি মরা বাঁচা আল্লাহর হাতে, আমরা মাত্র উসিল্লা। আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনা করেন, দেখবেন আল্লাহ আপনার মাকে সুস্থ করে দেবেন। ও, কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকে আমার রুমে চলে আসলাম। রাতে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। এবার আপনাদের বলি, ভাইয়া বিয়ে করার পরের দিন মার্কেট থেকে আসার সময় গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আগে ভাইয়ার সাথে ভাবির প্রেম ছিল, আর আমি তেমন ভাবির সাথে কথা বলতাম না, কারণ মেয়েদের সাথে কথা বলতে আমার লজ্জা করে, তাই ভাবির সাথে তেমন কথা বলি নাই। ভাইয়া মারা যাওয়ার পর ভাবির সাথে আস্তে আস্তে কথা বলতে থাকি। নাদিয়ার বয়স বেশি না, আমার থেকে 1 বছরের বড়। নাদিয়ারা অনেক টাকা পয়সার মালিক, আমাদের থেকে তাদের 1 গুণ বেশি আছে। নাদিয়ার আম্মু আব্বু মাঝে মাঝে আমাদের বাসায় এসে দেখে যায়। তাদের এত কিছু থাকার পরেও আমাদের সাথে থাকে। মনেতে আকাশ হয়ে রয়েছে ছড়িয়ে, বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে, থাকি যে বিবর হয়ে শয়নে স্বপনে, যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে, আমি যে ভালোবাসি শুধুই তোমাকে। খুব নিশীতে কষ্ট হলে মাথা রেখো চাঁদের কোলে, তবুও যদি কষ্ট থাকে চোখ রেখো আমার চোখে, কষ্ট রেখো না বুকের মাঝে, পাঠিয়ে দিও আমার কাছে। সকালে ঘুমিয়েছিলাম, হঠাৎ ভাবি ডাকতে লাগলো। আসলে ভাবি প্রায় সময় আমাকে সকালে ঘুম থেকে ডেকে ওঠায়। আম্মু তেমন আমাকে উঠায় না। স্বাধীন ওঠো, আর একটু ঘুমাই ভাবি। কয়টা বাজে খেয়াল আছে তোমার? কয়টা বাজে ভাবি? 9টা বাজে। আর তোমার সাথে আব্বু কি কথা বলবে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। কি কথা বলবে ভাবি? আমি বলতে পারবো না, তুমি গিয়ে দেখো কি বলে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। ভাবি আমার রুম গোছাতে লাগলো। আমি ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি ভাবি রুম ঝাড়ু দিচ্ছে, আর ভাবি পুরো পেট দেখা যাচ্ছে, পুরো সাদা ধবধবে দেহটা। আমি চোখ সরিয়ে নিলাম। আমি বুঝি না ভাবি আমার সামনে এভাবে থাকে কেন। আমি কোনো কথা না বলে রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি আব্বু সোফায় বসে কফি খাচ্ছে আর পেপার পড়ছে। গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মাই ডিয়ার সন। ভাবি বলল, তুমি নাকি আমার কি কথা বলবে? আগে নাস্তাটা করে নাও। ঠিক আছে আব্বু। আমি টেবিলে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করে আব্বুর পাশে গিয়ে বসলাম। এবার বলো আব্বু, কি কথা বলবে? আমি যে কথা বলবো তুমি কিন্তু না করতে পারবে না। কি কথা আব্বু? তোকে না জানিয়ে আমরা তোর বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলছো আব্বু? তা মেয়েটাকে?
কোথায় থাকে? কি করে? মেয়েটাকে তুই চিনিস? কে সে? নাম কি তার? মেয়েটা আর কেউ নয়, নাদিয়া। কি বলছো আব্বু? তুমি কি পাগল হয়ে গেলে? উনি আমার ভাবি হয়। তুমি এটা কেমন করে বললে? তোর আব্বু ঠিকই বলেছে, তুই বাবা না করিস না। মেয়েটা আর কত এভাবে দিন কাটাবে? জীবন মারা গেছে, আজ 1 বছর হয়েছে। মেয়েটার তো একটা ভবিষ্যৎ আছে। আমরা নাদিয়ার বাবা মার সাথে কথা বলেছি, তাদের কোনো অমত নেই। এটা কেমন করে হয়? বাহিরের মানুষ কি বলবে? আর উনি আমার থেকে বড়। আমি এই বিয়ে করতে পারবো না। ভাবি যদি শুনে তাহলে উনি খারাপ ভাববে। নাদিয়ার সাথে গতকাল কথা বলেছি, ও রাজি আছে। এখন তুই রাজি থাকলে কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দিব। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমরা কোনো অনুষ্ঠান করব না। শুধু তোর বাবা, আমি আর নাদিয়ার বাবা মা থাকবে। আর বিয়েটা আমাদের বাসায় হবে। তোমাদের যা খুশি করো, আমি অফিসে গেলাম বলে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে ভাবতে লাগলাম, আব্বু আম্মু এটা কিভাবে করলো? ওনাকে এতদিন ভাবি বলে এসেছি, এখন তাকে বিয়ে করতে হবে? আমার একটা জিনিস মাথায় আসছে না, ভাবি কেমন করে রাজি হলো? মাথায় কিছু ঢুকছে না। যা হবার হবে। বিকেলে অফিসের কাজ শেষ করে বাহিরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে মাথা নিচু করে ফেলছে। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে দিয়ে বাহিরে চলে আসলাম। পার্কে কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। এবার আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এতক্ষণ কোথায় ছিল? তোর জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। আমার জন্য অপেক্ষা করছে মানে? তোর আর নাদিয়ার বিয়ে আজকে রাতে হবে। তোর রুমে শেরওয়ানি রাখা আছে, ওটা পরে তাড়াতাড়ি নিচে আয়। কাজী অনেকক্ষণ ধরে বসে আছে। আজকে বিয়ে মানে? তোমরা বলছো ভাবির আব্বু আম্মুর সাথে কথা বলে কাজী ডেকে বিয়ে দিবে। নাদিয়ার আব্বু আম্মু তারাও চলে এসেছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। কি আর করার, ভদ্র ছেলের মতো রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। দেখি নাদিয়া সোফায় বউ সেজে বসে আছে আর মাথা নিচু করে আছে। আম্মু হাতের ইশারায় বলল নাদিয়ার পাশে বসার জন্য, আর দাঁড়িয়ে না থেকে নাদিয়ার পাশে গিয়ে বসলাম। তারপর কাজী বিয়ে পড়ানো শুরু করলো। অবাক করার বিষয় হলো, নাদিয়াকে কবুল বলতে বললে সাথে সাথে কবুল বলে ফেললো। তারপর আমাকে বলল কবুল বলার জন্য। আমি কিছুক্ষণ চুপ করে বসে আছি। আব্বু আম্মু আমাকে বারবার বলছে কবুল বলার জন্য। তাদের জোড়াজোড়িতে কবুল বলে ফেললাম। রাতে খাবার খেয়ে নাদিয়ার আব্বু আম্মু, আরে এখন তো আমার শ্বশুর শাশুড়ি হবে, তারা চলে গেছে। আমি ছাদের উপর চলে গেলাম আর ভাবতে লাগলাম, লাস্ট পর্যন্ত নিজের ভাবিকে বিয়ে করলাম। আপনারা হয়তো বলবেন আমি কেন বিয়ে করলাম। আসলে আমি আজ পর্যন্ত বাবা মার কথার অবাধ্য হই নাই, তাই তাদের কথা ফেলতে পারি নাই। তারা কথা দিয়ে ফেলছে। আমি চাই না আমার বাবা মা অসম্মানী হোক, তাই বিয়েটা করে ফেললাম। কিছুক্ষণ পর আম্মু এসে ডেকে নিয়ে গেল। তারপর আমার রুমে ঢুকিয়ে দিল। আমাকে রুমে ঢুকতে দেখে নাদিয়া খাট থেকে নেমে আমাকে সালাম করতে আসলে আমি সরে যাই। ভাবি, তুমি এটা কি করছো? তুমি ভাবি কাকে বলছো? এখন তুমি আমার স্বামী, আর বাসর রাতে স্ত্রী স্বামীর পা ধরে সালাম করা এটা নিয়ম। তুমি কিভাবে বিয়েতে রাজি হলে? আমি না তোমার ভাইয়ের মতো? তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? রাস্তায় হাসপাতালে মানুষে অনেক কথা বলে আমাকে, তাদের কথা শুনে মাথা নিচু করে হাঁটি। তারা বলে আমার তো স্বামী নাই, তাই তাদের সাথে রাত কাটাতে। রাস্তার বখাটে ছেলেরা নানান ভাষায় কথা বলে, তাই বাবা মার কথায় না করতে পারি নাই। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তুমি সোফায় কেন ঘুমাবে? তুমি আমার সাথে ঘুমাবে। তুমি আমার ভাবি, তোমার সাথে আমি কি করে ঘুমাই বলো? এখন আমি তোমার স্ত্রী, তো এখন থেকে আমার নাম ধরে ডাকবে। চলো, তুমি আমার সাথে ঘুমাবে। আজকে না আমাদের বাসর রাত। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি কেমন আনইজি ফিল করতেছি। হঠাৎ নাদিয়া এমন কথা বলল। আমি তো অবাক হয়ে গেলাম। তুমি কি আমার সাথে ঘুমাবে, নাকি এখন আব্বু আম্মুকে ডাক দিব? ভাবি, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আর একবার ভাবি বলে ডাকলে মাথা ফাটিয়ে দিব। তাড়াতাড়ি বিছানায় এসো। আমি আর কোনো কথা না বলে বিছানার এক পাশে শুয়ে পড়লাম। নাদিয়ার কথা হঠাৎ এমন হলো কেন? আজ 1 বছর তো এরকম দেখি নাই। নাদিয়া লাইট অফ করে এসে আমার পাশে শুয়ে পড়লো। তারপর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো, তাও আবার নিজের ভাবি। থুক্কু, এখন তো বউ। আমার কাছে কেমন যেন লাগছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার কাছে কেমন যেন লাগছে। তোমাকে ছাড়ার জন্য তো ধরি নাই, তুমি এখন আমাকে আদর করো। আমি পারবো না। বেশি কথা বললে আব্বু আম্মুকে ডাক দেব। কথায় কথায় আব্বু আম্মুকে ডাক দেওয়ার কথা বলো কেন?
আসলে আপনার কি হয়েছে? আপনি তো আগে এমন ছিলেন না। সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে বলছি না আদর করতে আমাকে। আজকে না করলে হয় না? বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমার ঠোঁট দুটো পাগলের মতো চুষতে লাগলো। যেভাবে চুষতে লাগলো মনে হয় আমার ঠোঁট দুটো চকলেটের মতো মিষ্টি। কিস করতে করতে আমার শরীরের জামা কাপড় খুলতে লাগলো। হায় আল্লাহ, এখন তো আমি মেয়েদের কাছে পুরুষ নির্যাতন হতে আসছি। তোমরা কেউ আমাকে ভাবি থুক্কু নাদিয়ার হাত থেকে বাঁচাও। নাদিয়ার এমন কাহিনী দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমিও নাদিয়ার সাথে সাড়া দিতে লাগলাম। আমি নাদিয়ার পুরো শরীরে কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তারপর বাকিটা আর জানতে হবে না, ইতিহাস হয়ে রয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি নাদিয়ার শরীরে কোনো কাপড় নেই, তার বুকের উপর একটা তিল আছে। ওটা আমাকে কাছে টানছে। আমি নাদিয়ার বুকের উপর কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। সকালবেলা আরেকবার হয়ে গেছে। তারপর দুজনে একসাথে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দুজনে দুইটা চেয়ার টেনে বসলাম। আম্মু আমাদের নাস্তা দিল। দুজনে খেয়ে রুমে চলে আসলাম। এভাবে চলতে লাগলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আমি এখন অফিস দেখাশোনা করি, আর নাদিয়া বাসায় আব্বু আম্মুর সেবা যত্ন করে। দুজনে একসাথে গোসল করে নিচে চলে আসলাম। আব্বু আম্মু টেবিলে আমাদের জন্য অপেক্ষা করতে লাগলো। দুজনে দুইটা চেয়ার টেনে বসলাম। নাদিয়া, মা স্বাধীনকে নাস্তা দাও। দিচ্ছি আম্মু। নাদিয়া আমাকে নাস্তা দিল। তারপর নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। নাদিয়া আমার পিছন দিয়ে রুমে ঢুকলো। ঢুকে দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, তোমার হঠাৎ এত পরিবর্তন কেন? কারণ আমি যে তোমাকে ভালোবাসি তাই। মানে কবে থেকে? তোমার মনে আছে একদিন একটা বাচ্চা গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, আর তুমি বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিলে? হুম, মনে আছে। তুমি জানলে কি করে? তুমি জানো বাচ্চাটাকে? সেটা আমি জানি না। রাস্তায় পড়েছিল, কেউ তাকে ধরছে না, তাই আমি তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দিলাম। পরে ডাক্তার বলল রক্ত লাগবে। আমার এক বন্ধুর রক্তের গ্রুপের সাথে বাচ্চাটার রক্তের গ্রুপ মিলছিল। তারপর বন্ধুকে ফোন দিয়ে নিয়ে এসে বাচ্চাটাকে রক্ত দিলাম। বাচ্চাটার মা সাথে ছিল। তারপর ওনাকে বলে আমরা চলে আসলাম। বাচ্চাটা আমার বান্ধবী বিথির ছোট ভাই ছিল। যখন আমি আর বিথি হাসপাতালে গিয়ে কেবিনে ঢুকবো, তখন তুমি আর তোমার বন্ধু কেবিন থেকে বেরিয়ে গেছো। আমি ভিতরে গিয়ে আন্টিকে বললাম তোমার কথা। তখন আন্টি তোমার কথা বলে। আন্টির থেকে তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। তারপর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তার কিছুদিন পর তোমার মা বাবা দেখতে যায়। তাদের আমাকে পছন্দ হয়। এরপর কি হলো তুমি তো জানো। ভাইয়ের বিয়ের সময় আমার কি হয়েছে তুমি তো জানো, কিন্তু আমার পাঠক পাঠিকা তারা জানে না। তাহলে শুনুন, ভাইয়ের বিয়ের সময় আমি অনেক অসুস্থ ছিলাম। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার প্রচন্ড জ্বর ছিল। বিয়ের আগের দিন আমাকে বাসায় নিয়ে আসে। আমি তখন মোটামুটি সুস্থ ছিলাম। ভাইয়ের বিয়ের দিন আমি ভাবিদের বাড়িতে যাইনি। বিয়ের দিন তোমার চেহারা আমার চোখের সামনে খালি ভেসে উঠেছে। তারপর তোমার আশা ছেড়ে দিয়ে বিয়ে করে ফেললাম। তোমাদের বাড়িতে আমাকে নিয়ে আসার পর যখন তুমি আমাকে দেখতে এসেছো, তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। শাশুড়ি আম্মা যখন বলল তুমি আমার দেবর, আমি তো বিশ্বাস করতে পারছি না। তারপর চিন্তা করলাম, জীবন সাথী হিসাবে নাহি পেলাম, তবে দেবর হিসেবে তো পেলাম। বিয়ের পরের দিন যখন শুনলাম গাড়ির দুর্ঘটনায় মারা গেছে, তখন আমার সব অন্ধকার হয়ে গেছে। 3 মাস পরে যখন কিছুটা স্বাভাবিক হলাম, তখন তোমাকে পাবার আশা শুরু করলাম। আবার এটাও ভেবেছিলাম তোমার সাথে কি আমাকে বিয়ে দেবে। আমি তো তোমার থেকে বড়। আমার মা বাবা যখন বলল আমাকে নিয়ে যাবে, তখন আমি তোমার কারণে যাইনি। বিয়ের আগের দিন রাতে আব্বু আম্মু আমাকে তার রুমে নিয়ে বলল তোমার সাথে আমাকে বিয়ে দেবে। আমি রাজি কিনা। আব্বুর কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। তখন আমি আব্বুকে বললাম আমি তো রাজি, স্বাধীন কি রাজি হবে? আব্বু বলল এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। স্বাধীন আজ পর্যন্ত আমাদের কথার অবাধ্য হয়নি। তুমি এই নিয়ে চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করছি। এরপর কি হলো সব তো তুমি জানো। তাহলে তুমি আমাকে বললে না কেন তুমি আমাকে ভালোবাসো? ভয়ে বলতে পারি নাই। যদি তোমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দেয়, তখন তো আর তোমাকে দেখবো না। তোমাকে আমার কথায় অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝো নাই। ঠিক আছে, এবার আমাকে ছাড়ো। অনেকক্ষণ ধরে ছিলে। দরজা খোলা, কেউ চলে আসবে। না, আমি ছাড়বো না। আমাকে একটা কিস দাও, তারপর ছাড়বো। সকালে ঘুম থেকে উঠে দিছি না? আমার এখন লাগবে। আচ্ছা, তুমি এত রোমান্টিক কবে থেকে হয়েছো? তোমাকে আপন করে পাওয়ার পরে। এখন বেশি কথা না বলে আমাকে একটা কিস করো। কি আর করার। আমি নাদিয়ার মাথা উঁচু করে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম।
দুজন দুজনকে কিস করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। দেখতে দেখতে 7 দিন চলে গেল। আজকে থেকে অফিসে যেতে হবে। নাদিয়াকে সাথে করে নিয়ে যেতে হবে। তাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। নাদিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে রাখলো আর এক হাত তার হাতের ভিতরে রাখলো। কথা বলতে বলতে নাদিয়ার হাসপাতালে চলে আসলাম। নাদিয়া গাড়ি থেকে নামার আগে এমন কিছু করবে আমি তো কল্পনাও করতে পারিনি। নাদিয়া গাড়ি থেকে নামার আগে আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। 2 মিনিট পর ছেড়ে দিয়ে নেমে গেল আর ভিতরে ঢুকার আগে বলে গেল অফিস থেকে দুপুরে হাসপাতালে চলে আসতে, দুজনে একসাথে লাঞ্চ করব। আমি ঠিক আছি বলে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। 7 দিন পরে অফিসে আসলাম। অনেক কাজ জমে গেছে, তাই বসে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে। হাতের কাজ এখনো কিছু বাকি আছে। পরে চিন্তা করলাম লাঞ্চ করে এসে করব। তারপর ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়ার হাসপাতালে চলে আসলাম। গাড়ি থেকে নাদিয়াকে ফোন দিলাম, কিন্তু নাদিয়া ফোন ধরলো না। আরো 2-3 বার দিলাম। অবাক করার বিষয় হলো নাদিয়া আমার ফোন রিসিভ করেননি। তাই গাড়ি পার্কিং করে হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। আমি সোজা নাদিয়ার কেবিনে যেতে লাগলাম। কেবিনের সামনে এসে সোজা ঢুকে গেলাম। তারপর ভিতরে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হয়। তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। কারো সাথে অভিমান করতে হলে তার উপর মিনিমাম একটা অধিকার থাকা লাগে, না হলে সে কখনোই তোমার অভিমান ভাঙাতে আসবে না। কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম। 2 দিনের কথা বলায় কারো উপর কোনো অধিকার তৈরি হয় না। যেটা তৈরি হয় সেটা শুধুমাত্র একটা মনুষ্যত্ব ছাড়া আর কিছুই না। নাদিয়ার কেবিনের ভিতরে ঢুকে যেটা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আরে পাঠক পাঠিকা ভাই বোনেরা, আপনারা কি ভাবছেন খারাপ কিছু দেখছি? ভুল ধারণা। দেখি নাদিয়া একটা ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে নাদিয়া বলল, স্বাধীন তুমি এখানে? সকালে কি বলেছো মনে নেই? তোমাকে কতগুলো ফোন দিছি, কিন্তু তুমি ফোন ধরো নাই। আসলে রাতে যে মোবাইল সাইলেন্ট করে রাখছি আমার মনে নেই। ওহ, তা উনি কে? ওর নাম আকাশ। তাদের নিজস্ব ব্যবসা আছে। আমার বান্ধবী বিথির হাজবেন্ড। আকাশ অফিসে যাওয়ার সময় আমার সাথে দেখা করতে এসেছে। ও আকাশ ও স্বাধীন আমার কলিজা, আমার প্রাণ, আমার সবকিছু, মানে আমার হাজবেন্ড। তুমি বিয়ে করেছো আমাকে আর বিথিকে তো বলো নাই। আর ওকে দেখতে মনে হচ্ছে তোমার বয়সে ছোট। আসলে সব হঠাৎ করে হয়ে গেছে। আর ছোট হয়েছে তো কি হয়েছে, মাত্র 1 বছরের ছোট বড়, এটা কোনো বিষয় না। তুমি স্বাধীনের সাথে পরিচিত হও। হাই, আমি আকাশ। নাদিয়া তো আমার বিষয়ে বলেছে। আমি স্বাধীন। আমার নামও বলেছে সাদিয়া। বর্তমানে নিজেদের অফিস দেখাশোনা করি। ও, তো ঠিক আছে নাদিয়া, আমি বাসায় যাচ্ছি। দেরি হলে তোমার বান্ধবী আমার খবর করে ছাড়বে। ঠিক আছে দুলা ভাই, আপনি তাহলে যান। সময় পেলে অবশ্যই আসবেন আমার শ্বশুর বাড়ি। প্রথম কথা হলো আমাকে দুলাভাই বলে ডাকা যাবে না, আমার নাম ধরে ডাকবে। আমরা কিন্তু সমবয়সী। ঠিক আছে, সময় পেলে অবশ্যই তোমার শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো। বিথিকে সাথে করে নিয়ে আসবেন। ও যদি জানতে পারে তাকে না জানিয়ে বিয়ে করছি, তাহলে আমাকে আস্থা রাখবে না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তো স্বাধীন সাহেব, ভালো থাকবেন, পরে আবার কথা হবে। প্রথম কথা হলো আমাকে সাহেব বলা যাবে না। আমার নাম ধরে ডাকলে খুশি হব। আর আমি কিন্তু আপনার থেকে ছোট। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তোমরা ভালো থাকো। আকাশ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর নাদিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, সরি কলিজা, আমার ভুল হয়ে গেছে। আমার মোবাইল সাইলেন্ট ছিল, তুমি রাগ করো না। আমি রাগ করি নাই। ঠিক আছে চলো, দুজনে বাইরে গিয়ে লাঞ্চ করে আসি। ঠিক আছে চলো। তারপর নাদিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তারপর দুজনে খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়াকে হাসপাতালে দিয়ে আমি অফিসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরো 2 মাস চলে গেছে। আমাদের ভালোবাসা আগের মতোই আছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। এখন নাদিয়া নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়া আসা করে। আমি অফিসের কাজে নানান জায়গায় যেতে হয়, কিন্তু নাদিয়াকে গাড়ি দেওয়ার পর একটু দেরি করে বাসায় আসে। আমরা কিছু বললে হাসপাতালে প্রচুর রোগী, তাই আসতে লেট হয়। আপনারা আবার ভাইবেন না, আমাদের ভালোবাসা কমে গেছে। ভালোবাসা আগের মতোই আছে। বেশি রাত করে আসলেও তার রোমান্টিকতা একটু কমে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি নাদিয়া আমাকে জড়িয়ে ধরে আছে।
তার চেহারার দিকে তাকালে আমি সবকিছু ভুলে যাই। কেমন একটা মায়া আছে নাদিয়ার চেহারায়। আমি নাদিয়ার কপালে একটা দিয়ে উঠতেই নাদিয়া আমাকে টান দিয়ে খাটে ফেলে ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। তার মানে এতক্ষণ নাদিয়া জেগেছিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। এটা কি হলো? কেন, তোমার কাছে ভালো লাগে নাই? এমন একটা সুন্দরী বউয়ের কিস পেলে কার না ভালো লাগে? ও তাই, তাহলে এখন আরেকবার দিব। এখন না, অফিসে যেতে হবে। আজকে অফিসে কিছু লোক নিব, তাই তাড়াতাড়ি যেতে হবে। তোমার খালি কাজ, আমিও তোমাকে এখন সময় দিতে পারি না। কি করব বলো? হাসপাতালে অনেক রোগী, তাদের সেবা যত্ন করা আমাদের দায়িত্ব। আমি কি তোমাকে কিছু বলেছি? আমি চাই তুমি সব সময় মানুষের সেবা যত্ন করে যাও। তুমি তো জানো আমি গরিব দুঃখী মানুষের সেবা বিনামূল্যে করি, তাদের কষ্ট আমার সহ্য হয় না। আমি তো জানি আমার জানুটা কেমন। এবার উঠো। তারপর দুজনে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে আমি গাড়িতে উঠতে গেলে নাদিয়া দৌড়ে এসে আমার কপালে চুমু দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। আমি মনে মনে বললাম, পাগলি একটা। তারপর আমি গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে সালাম দিল। আমি সবাইকে বসতে বলে নিজের কেবিনে চলে আসলাম। তারপর ম্যানেজারকে ফোন দিলাম। ম্যানেজার সাহেব, সবাই কি চলে এসেছে? জি স্যার, আমি কি একজন একজন করে পাঠিয়ে দিব? ওকে, ঠিক আছে, দিন। ওকে স্যার। তারপর একজন করে আসতে লাগলো কেবিনে। সবার ইন্টারভিউ নেওয়া শেষ। অনেকেই ভালো ইন্টারভিউ দিছে। অফিসে লোক লাগবে 5 জন, কিন্তু ইন্টারভিউ দিতে আসছে 20 জন। তারপর ভালো দেখে 5 জন রাখলাম। ইন্টারভিউ নিতে নিতে লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম নাদিয়াকে একটা সারপ্রাইজ দিব। মানে তাকে ফোন না দিয়ে তার হাসপাতালে যাব। যেই ভাবা সেই কাজ। অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নাদিয়ার হাসপাতালে চলে গেলাম। গাড়ি পার্কিং করে হাসপাতালে ঢুকে তার কেবিনে যেতে লাগলাম। এখানে হাসপাতালের সবাই আমাকে চিনে, আমি নাদিয়ার জামাই। আমি সোজা নাদিয়ার কেবিনে ঢুকে অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া মনমরা হয়ে বসে আছে। আমাকে তার কেবিনে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। নাদিয়া জানো, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আজকে হাসপাতালে আসতে ওই দিনের ছেলেগুলো আমার গাড়ি দাঁড় করিয়ে আমার। কি করেছে আমাকে বলো নাদিয়া। তাহলে শোনো। তাহলে চলুন, কি হয়েছে ওখান থেকে ঘুরে আসি। নাদিয়া বলতে লাগলো, আমি গাড়ি চালিয়ে হাসপাতালে আসতেছিলাম, তখন ছেলেগুলো আমার গাড়ির মাঝখানে দাঁড়িয়ে গেল। আমি গাড়ি দাঁড় করালাম, তখন একটা ছেলে বলল, পাখি গাড়ি থেকে নেমে আসো। আরে পাখি, বসে আছো কেন? শুনছি তুমি নাকি আরেকটা বিয়ে করছো, তাও আবার দেবরকে। তো তোমার দেবর ঠিকভাবে দিতে পারে? না পারলে আমাদের বলো, আমরা খুশি করে দিব। আপনাদের ঘরে মা বোন নেই? রাস্তায় একটা মেয়ের গাড়ি দাঁড় করিয়ে এসব কথা বলতে লজ্জা করে না? ঘরে মা বোন সবাই আছে, শুধু কারোর বউ নেই। আমাদের কোনো লজ্জাও নেই। যদি তোমার জুনিয়র জামাই না পারে, আমাদের কাছে এসো। তখন আমি গাড়ি চালিয়ে হাসপাতালে চলে আসলাম। এসে সকাল থেকে অনেক কান্না করেছি। আমি নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না, আমার উপর ভরসা রাখো। তারপর নাদিয়াকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে আগে একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাসায় যেতে লাগলাম। বাসায় যাওয়ার সময় একজনকে ফোন, কাকে ফোন দিলাম কিছুক্ষণ পর জানতে পারবেন। তারপর গাড়ি চালিয়ে বাসায় যেতে লাগলাম আর ড্রাইভারকে ফোন দিয়ে বললাম নাদিয়ার হাসপাতালের সামনে থেকে আমার গাড়িটা নিয়ে বাসায় যেতে। যেতে যেতে হঠাৎ সকালের ছেলেগুলো গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। নাদিয়ার সাথে আমাকে দেখে বলল, কি ব্যাপার পাখি, সকালে দেখলাম একা গেছো, এখন দেখছি জুনিয়র জামাইকে সাথে নিয়ে আসতো। আমার মনে হয় সকালের কথাগুলো তার জামাইয়ের কাছে বলছে, এখন মনে হয় তার স্বামী আমাদের কাছে পাখিকে নিয়ে আসছে। তাদের কথা শুনে গাড়ি থেকে একটা রড বের করে সবগুলোকে ইচ্ছে মতো মারতে লাগলাম। সবগুলো মায়ের খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ পুলিশের গাড়ি চলে আসলো। স্বাধীন, ওদের ছেড়ে দেই, ওরা মারা যাবে। আমাকে ছেড়ে দেয় রাসেল, আজকে আমি ওদের মেরেই ফেলবো। আমার বউকে এসব কথা বলার সাহস ওরা কোথায় পেল? শোন, আইন নিজের হাতে তুলে নিস না, তুই ওদের আমার কাছে ছেড়ে দে, ওদের ব্যবস্থা আমি নিজ হাতে করব। রাসেলের কথায় ওদেরকে ছেড়ে দিলাম। রাসেল ওদের গাড়িতে উঠাই নিয়ে গেল। এবার আপনাদের বলি, আমি গাড়ি থেকে রাসেলকে ফোন দিলাম। রাসেল কিছুদিন হলো পুলিশের চাকরিতে জয়েন করেছে। সব থেকে বড় কথা হলো রাসেল আমার কলেজের বন্ধু। তো যাই হোক, গাড়িতে আসার পর নাদিয়া আমার পুরো শরীর দেখতে লাগলো। কি করছো তুমি? তোমার কোথাও লাগেনি তো? আরে আমার কোথাও লাগে নাই,
যে মায়ের দিছি মনে হয় না একমাত্র বিছানা থেকে উঠতে পারবে। আমি অনেক ভয় পেয়ে গেছি, যদি ওরা তোমার ক্ষতি করতো। ওরা আমার কিছু করতে পারবে না। তারপর কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের দুজনকে দেখে আম্মু হয়তো অবাক হয়ে গেছে। কি রে, দুজনে আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? শরীর খারাপ নাকি তোদের? শরীর ঠিকই আছে, এমনি চলে আসলাম। ঠিক আছে, তাহলে তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে আম্মু। আমি আর নাদিয়া রুমে চলে আসলাম। দুজনে একসাথে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। তারপর নাদিয়া যেটা করলো আমি তো অবাক হয়ে গেলাম। মানুষের মাঝে আছে মন, মনের মাঝে প্রেম, প্রেমের মাঝে জীবন, জীবনের মাঝে আশা, আশার মাঝে ভালোবাসা, আর সেই ভালোবাসার মাঝে শুধুই তুমি। আমার ভালোবাসা সেদিন সার্থক হবে যেদিন ভালোবাসার মানুষটি এক ফোঁটা চোখের জল ফেলে বলবে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তারপর নাদিয়া যেটা করলো আমি তো অবাক হয়ে গেলাম। নাদিয়া আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তারপর দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। রাতে খাবার টেবিলে নাদিয়া বলল, আব্বু আম্মু, তোমাদের একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা নাদিয়া? আসলে আম্মু, আমি আর চাকরি করতে চাই না। এখন থেকে বাসায় থাকবো এবং তোমাদের সেবা যত্ন করব। তাহলে তো ভালোই হয়, তোমার যা ভালো মনে হয় করো। আমিও তোমাকে বলবো মনে করছি, পরে আবার চিন্তা করলাম তুমি যদি কিছু মনে করো, তাই বলিনি। এখানে মনে করার কিছু নেই আম্মু, তোমরা তো আমার সব। তোমরা যেভাবে বলবে আমি তো সেভাবেই চলবো। তা হঠাৎ তোমার এই কথা মনে হলো কেন? আসলে বাবা মা বাসায় একা একা থাকে, তাদের বয়স তো আর কম হয় নাই, তাই আমি ভাবলাম চাকরি ছেড়ে দিয়ে তাদের সেবা যত্ন করব। ও, তারপর রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। নাদিয়া আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। ওই, আমাকে আদর করো না কেন? তুমি জানো না তোমার আদর না পেলে আমার ঘুম আসে না? তোমাকে আদর করবো না তো কাকে করবো জানো? যদি আদর করবে তাহলে ওই দিকে ফিরে শুয়ে আছো কেন? আচ্ছা বাবা, সরি। আসো, তোমাকে এবার আদর করি। আমি না তোমার মতো কিউট একটা ছেলে চাই। না, তোমার মতো সুন্দরী একটা মেয়ে চাই আমি। না, ছেলে চাই। না, মেয়ে চাই। ঠিক আছে, আল্লাহ যেটা দিবে তাতেই খুশি। এখন বলো, ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে? ছেলে হলে নাম রাখবো রিমন, আর মেয়ে হলে নাম রাখবো রাইসা। খুব সুন্দর নাম, আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আমার যে অনেক কষ্ট করতে হবে। করতে হলে করবে। তাহলে আসো, মিশন শুরু করে দেই। তোমার লজ্জা করছে না? সব পাঠক পাঠিকারা শুনছে আর দেখতে আসছে। ও মা, তারা দেখলে সমস্যা কোথায়? তারা আমাদের এসব দেখে শিখবে কেমন করে বউকে আদর করতে হয়। তারা না শিখলে তো জীবনে বাবা ডাক শুনতে পাবো না। তোমার মুখে কিছুই আটকায় না। আমি জানি আমার পাঠক পাঠিকারা কাউকে কিছু বলবে না, তারা অনেক ভালো। তাদের দেখে বোঝা যাচ্ছে সবগুলো লুচ্ছা। ওই, তুমি আমার পাঠক পাঠিকাদের লুচ্চা বলছো কেন? লুচ্চা নয় তো কি? এতক্ষণ ধরে আমরা কি কথা বলছি সব কান পেতে শুনতে আছে। ঠিক আছে, তাহলে আমি লাইটটা অফ করে দেই, তাহলে অন্ধকারে কিছু দেখবে না। আমি লাইটটা অফ করে দিয়ে নাদিয়াকে জড়িয়ে ধরে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। নাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে নাদিয়ার পেটের উপর কাপড়টা সরিয়ে কিস করতে লাগলাম। নাদিয়া আমার মাথার চুল খামচে ধরলো। তার নাদিয়ার নাভির নিচে আসতে লাগলাম। ও মা, নাদিয়া তো ঠিকই বলেছে, আমার পাঠক পাঠিকারা অনেক লুচ্চা। আমরা বউ জামাই কি করছি সব কিছু দেখছে, অনেক দেখছেন। আর দেখা লাগবে না। আমি এখন সন্তান আনার মিশনে আছি। বিয়ে করে জেনে নিবেন তারপর কি করেছি আমরা। তো দেখতে দেখতে আরো 1 মাস চলে গেল। আমি এখন অফিসের কাজে ব্যস্ত থাকি। নাদিয়া বাসায় আব্বু আম্মু সেবা যত্ন করে। আমার আর নাদিয়ার ভালোবাসা আগের মতো আছে। একদিন অফিস থেকে দুপুরে বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে তো অবাক হয়ে গেলাম। দেখি নাদিয়া রাসেলের সাথে কথা বলছে সোফায় বসে। রাসেল আসবে আমাকে তো বলে নাই। নাদিয়া আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি আজকে দুপুরে চলে আসলে যে? অফিসে তেমন কাজ ছিল না, তাই ভাবলাম বাসায় চলে যাই। এসেছো, ভালো করেছো। দেখো কে এসেছে। কিরে, তুই কখন আসলি? আমাকে তো জানালি না। আসলে আমি জানতাম না যে তুই অফিসে,
আমি মনে করছি তুই বাসায়, তাই ভাবলাম তোকে সারপ্রাইজ দিই, কিন্তু বাসায় এসে দেখি ভাবি আর তোর আঙ্কেল আন্টি। আমি তোমাকে ফোন দিতাম, কিন্তু তার আগে তুমি চলে আসলে। তা কি মনে করে আসলি? তুই তো এখন আগের মতো আমাদের বাসায় আসিস না। আমি কিন্তু এমনি আসি নাই, তোদের দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আগামী শুক্রবার আমার বিয়ে, তোদের সবাইকে কিন্তু যেতে হবে। ঠিক আছে, যাব। তার মেয়েটাকে? মেয়েটা আর কেউ নয়, সাদিয়া। তুই কোন সাদিয়ার কথা বলছিস? তোর মামা তো বোন সাদিয়া? হুম। সাদিয়া তো তোকে পাত্তা দিত না, তাহলে বিয়েতে রাজি হলো কিভাবে? আগে দেয় নাই, কিন্তু এখন সে আমাকে ভালোবাসে। আগে পাত্তা দেয় নাই কারণ সে পড়ালেখা শেষ না করে আমার সাথে প্রেম করতে পারবে না। পুলিশের চাকরি নেওয়ার কিছুদিন পরে সে এসে আমাকে ভালোবাসার কথা বলেছে। যাক, তাহলে তো ভালোই, তোর ভালোবাসার মানুষকে আপন করে পাবি। হুম, তো আজকেও কি, আর অনেক আত্মীয় স্বজন আছে, তাদের গিয়ে দাওয়াত দিতে আসতে হবে। এখন কোথাও যাওয়া হচ্ছে না, লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বাসায় যাবে। আজকে না ভাবি, অন্য একদিন বউকে সাথে করে নিয়ে এসে খেয়ে যাব। তাহলে ঠিক আছে। তারপর রাসেলকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে রাসেলের বিয়ের দিন চলে এসেছে। আমি রেডি হয়ে সোফায় বসে আছি। নাদিয়ার এখনো সাজা হয় নাই। মেয়েদের সাজতে এত সময় লাগে? হঠাৎ নাদিয়া আমাকে ডাকতে লাগলো। আমি উঠে রুমে গিয়ে দেখি নাদিয়া শাড়ির কুচিটা লাগাতে পারছে না। যান, আমার শাড়ির কুচিটা লাগাতে পারছি না, তুমি এসে লাগিয়ে দাও। আমি তো শাড়ির কুচি লাগাতে পারি না। সমস্যা নেই, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি এদিকে আসো। আমি নাদিয়ার সামনে গেলাম। নাদিয়ার পেটের উপর কোনো কাপড় নেই, সাদা ধবধবে পেটটা। আমি তার পেটের উপর তাকিয়ে আছি। নাদিয়া আমার দিকে তাকিয়ে দেখে আমি তার পেটের দিকে তাকিয়ে আছি। এখন দেখা লাগবে না, তোমার জিনিস সারা জীবন দেখতে পাবে। আমি আর কোনো কথা না বলে নাদিয়ার কথা মতো শাড়ির কুচিটা পরিয়ে দিতে লাগলাম। যখন কুচিটা পেটের উপর দিয়ে ঢুকিয়ে দিলাম, নাদিয়া চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরলো। তো যাই হোক, বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাসেলের বাসায় চলে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আজকে রাসেলের গায়ে হলুদ। রাসেলের বাসার সামনে এসে দেখি বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর গাড়ি পার্কিং করে দুজনে ভিতরে গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি সব ময়দা সুন্দরী চারপাশে ঘোরাঘুরি করছে। নাদিয়া আমার হাত ধরে আছে। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম আর নাদিয়াকে পরিচয় করিয়ে দিলাম। আন্টি নাদিয়াকে ভিতরে নিয়ে গেল আর আমাকে বলল রাসেল তার রুমে আছে। আমি আর দাঁড়িয়ে না থেকে রাসেলের রুমে চলে আসলাম। এসে দেখি শালা হবু বউয়ের সাথে ফোনে কথা বলছে। আমি পিছন থেকে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে কেটে দিলাম। কিরে শালা, কালকে তো একেবারে নিয়ে আসবি, তাহলে এত কথা বলার কি প্রয়োজন? আমি ওরে ফোন দিই নাই, ও নিজেই খালি ফোন দেয়। ও, তা তুই কখন আসলি? ভাবি আসে নাই? আন্টি নাদিয়াকে নিয়ে তাদের রুমে গেছে। তো তোর অনুষ্ঠান কখন শুরু হবে? এই তো কিছুক্ষণ পর। তুই নিচে যা, আমি রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমি আর কোনো কথা না বলে রাসেলের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে যেটা দেখলাম সেটা দেখে মাথা পুরো গরম হয়ে গেল। নিচে এসে দেখি নাদিয়াকে কিছু ছেলে ডিস্টার্ব করছে। নাদিয়ার শরীরের নানান জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে। নাদিয়া দাঁড়িয়ে কান্না করছে। চলুন ছেলেগুলো নাদিয়াকে কি বলছে শুনে আসি। এই সুন্দরী, তোমার বাড়ি কোথায়? তোমাকে দেখতে না ভেরি সেক্সি লাগছে। আমাদের সাথে যাবে? তোমাকে পুষিয়ে দিব। এরকম ছিল তাদের কথাগুলো। আমি পিছন থেকে গিয়ে সবগুলোকে মারতে লাগলাম। বাড়ির সব আত্মীয় স্বজন এক হয়ে গেছে। মারতে মারতে সবগুলো শরীর থেকে রক্ত বের করে ফেলেছি। এখানে কি হয়েছে? আর স্বাধীন, তুই ওদের মারছিস কেন? ওরা নাদিয়াকে খারাপ কথা বলছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, তুই ভাবিকে নিয়ে ভিতরে যা। আমি আর কোনো কথা না বলে নাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। নাদিয়া এখনো কান্না করছে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। আমি আর নাদিয়া নিজের রুমে চলে আসলাম। নাদিয়া কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর নাদিয়া বের হয়ে আসলো। আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি নাদিয়া বালিশের নিচে মাথা দিয়ে কান্না করছে। এই জানো, তুমি কান্না করছো কেন? তাদের যে মাইট দিছি, মনে থাকলে আর কোনো মেয়ের সাথে এরকম খারাপ কথা বলবে না। তুমি আমাকে রেখে কোথায় চলে গেছো? আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বের হয়েছি, হঠাৎ ছেলেগুলো আমাকে দেখে। আমি তো রাসেলের সাথে দেখা করতে গেছি আর তোমাকে আন্টি ভিতরে নিয়ে গেছে।
তুমি ভিতর থেকে বেরিয়ে আসলে কেন? আমার একা একা রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই তোমাকে খুঁজতে বের হয়েছি। আচ্ছা বাবা, এবার কান্না বন্ধ করো। যা হবার তা হয়ে গেছে, এখন আর কান্না করো না। আমাকে তুমি শক্ত করে জড়িয়ে ধরো। আসো। তারপর নাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম, নাদিয়াও আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ করেই নাদিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম, দুজনে দুজনকে কিস করতে লাগলাম। তারপর হারিয়ে গেলাম স্বপ্নের পৃথিবীতে। ওই মেয়েরা আর কি দেখবেন, অনেক তো দেখেছেন, আর কিছু দেখা লাগবে না। আপনারা আসলে অনেক লুচু, মানে লুচ্চা। আকের স্বামী স্ত্রীর রোম্যান্স দেখেন 5 বছর পর। ও বেবি কাম 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 তুমি। হঠাৎ রিমনের মুখে এই গান শুনে আমি তো অবাক হয়ে গেলাম। তার মানে রিমন হিরো আলমের ভক্ত, কিন্তু ও এই গান কোথায় শুনছে? বাবা, তুমি এই গান কোথায় শুনছো? এটা তো তোমার মোবাইলে শুনেছি বেবে। তুমি জানো এই গান শুনে তোমার আম্মু 3 ঘন্টা জ্ঞান হারাচ্ছিল। কেন আব্বু? সেটা তো বাবা বলতে পারবো না। শুনেছি আরো অনেক মানুষের তোমার আম্মুর মতো অবস্থা হয়েছে। কিন্তু আব্বু, আমি তো মোহনাকে এই গান শুনিয়েছি, কিন্তু ওর তো কিছু হয় নাই। ও তো ছোট মানুষ, তাই ওর কিছু হয় নাই। তুমি এসব গান আর শুনো না বাবা, তুমি ঠিক মতো পড়ালেখা করো। ঠিক আছে আব্বু। রিমন চলে গেল। এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন রিমন আমার ছেলে, আর মোহনা হলো বিথির মেয়ে। রিমন আর মোহনা দুজনে সমবয়সী, দুজন একসাথে খেলাধুলা করে। রাসেল আর সাদিয়ার বিয়েতে আর যাওয়া হয়নি। পরে রাসেল আমার কাছে এসে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। রাসেলের একটা মেয়ে আছে, ওর বয়স 1 বছর 3 মাস। তো যাই হোক, আমি রুমে এসে দেখি নাদিয়া রুম গোছাচ্ছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি হলো, হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরলে? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। তোমার জিনিস, এখানে বলার কি আছে? তুমি যখন তখন আমাকে আদর করতে পারো। তাহলে চলো রিমনের একটা বোন নিয়ে আসি। আসো। তারপর নাদিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তার শরীরে কিস করতে লাগলাম। আস্তে আস্তে কি তা আমি আর জানি না, অনেকেই দেখছেন, আর দেখা লাগবে না। আমি এখনো সিঙ্গেল। তো এভাবে চলতে লাগলো আমাদের সংসার। আমরা অনেক হ্যাপি আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। তো কেমন হয়েছে জানাবেন। পুরো গল্পে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।